নমস্কার, আমি মৌটুসী বিশ্বাস। এনকেটিভি বাংলার আলাপচারিতা অনুষ্ঠানে আজ আবার চলে এসেছি একটি জমজমাট আড্ডা নিয়ে। আমাদের সাথে আছেন একজন প্রথিতযশা সঙ্গীত শিল্পী, আমাদের সকলের প্রিয় সুদীপ্তা ভট্টাচার্য। নমস্কার সুদীপ্তা, তোমাকে আমাদের এই আলাপচারিতা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ দিদি। প্রথমে আমরা অনুষ্ঠানটা শুরু করব একটা গান দিয়ে, রবি ঠাকুরের একটি গান দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করি। সকলের প্রিয় শিল্পী, আমরা অনেক অনেক অনুষ্ঠান তার শুনেছি, তাই অনুষ্ঠানটি শুরু হচ্ছে ওর একটি গান দিয়ে। আমি কেবলি স্বপ্ন করেছি বপন, বাতাসে আমি তাই আকাশ কুসুম করিনু চয়ন হতাশি। আমি কেবলি স্বপ্ন করেছি বপন, বাতাসে আমি। বাহ, ভীষণ ভালো একটি গান দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করলাম। আমরা শিল্পীর জীবন নিয়ে একটু কথা বলবো এখন, তার ব্যক্তিগত জীবন, তার গানের জীবন, সব কিছু নিয়ে। তো প্রথমেই আমি জানতে চাইবো যে তুমি কি এই শিলচর শহরেই তোমার শুরু? না, আমি তো আমার জন্ম করিমগঞ্জে, এখন যেটা শ্রীভূমি, আচ্ছা সেখানে। তো খুব স্বাভাবিকভাবেই ছোটবেলা সেখানে কেটেছে, গান বাজনা শেখার শুরু সেখানে, পড়াশোনাও সেখানে। তো শুরুতে একদম শুরুতে খুব শুরু আমি বলবো, কারণ একদম ছোট বয়সে গান শুরু করেছো? হ্যাঁ, ছোট বয়স বলতে আমি 8 বছর ধরো। আচ্ছা, আমি প্রথমে শ্রদ্ধেয় রণধীর রায় করিমগঞ্জের শ্রীভূমি ছন্দভারতী, সেখানে শেখাতেন উনি। তো খুব অল্প দিনের জন্য সেখানে আমি ভর্তি হয়েছিলাম গানের জন্য, তারপরে সেটা আর কন্টিনিউ হয়নি। কি গান শিখতে ভর্তি হয়েছিল? তখন আমি ক্লাসিক্যাল শাস্ত্রীয় সঙ্গীত। আচ্ছা আচ্ছা। তারপর যেটা আমার মানে সত্যিকারের যেটা আমার শেখা হয়েছে মানে পরবর্তীকালে করিমগঞ্জে শাশ্বতী ভট্টাচার্য, উনিও আরো একজন আমাদের খুব প্রিয় শিল্পী, সত্যি সত্যি এই উপত্যকার গর্ব বলতে পারো। তো ওনার কাছে শুরু করেছি শাস্ত্রীয় সঙ্গীত। আচ্ছা। রবীন্দ্রসঙ্গীত তখন শেখা শুরু করিনি, তখন আমি নজরুল গীতি করেছি ওনার কাছে। তারপর আমি পরবর্তীকালে মানে বিবাহ পরবর্তীকালে আমি যখন শিলচর চলে আসি, তখন রবীন্দ্রসঙ্গীত শুরু করি। তখন আমার রবীন্দ্রসঙ্গীত প্রথম থেকেই ভালো লাগতো। আচ্ছা। তো সেটা হয়ে ওঠেনি, এরকম হয়ে যায় আমাদের জীবনে। তো পরবর্তীকালে আমি আমার শাশুড়ি মা, ওনার খুব ইচ্ছে ছিল যে আমি রবীন্দ্রসঙ্গীত গাইবো। তো কিছুটা ওনার ইচ্ছে, কিছুটা আমার ইচ্ছে, আমার বাবারও খুব ইচ্ছে ছিল। আচ্ছা। তো যাই হোক, আলটিমেটলি সবার ইচ্ছে আমার রবীন্দ্রসঙ্গীত শেখা শুরু হলো। আমি শিখেছি তখন ইয়ের কাছে, শিবানী ব্রহ্মচারী, উনি শেখাতেন শিলচর সঙ্গীত বিদ্যালয়ে। তারপর ওনার কিছু সাংসারিক পারিবারিক বলতে পারো কারণে উনি করিমগঞ্জ চলে যান, তখন সেখানেও বন্ধ হয়ে যায়। তারপর আমি আমাদের আরেক প্রিয় শিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদার, ওনার কাছে, শুভদা, হ্যাঁ, সবার প্রিয় শিল্পী শুভপ্রসাদ নন্দী, ওনার কাছে আমি শিখেছি রবীন্দ্রসঙ্গীত। মানে সত্যি কথা, তাদের সান্নিধ্যে আমি মানে যেভাবে উপকৃত হয়েছি, যেভাবে রবীন্দ্রনাথকে জেনেছি, রবীন্দ্র গানকে জেনেছি, সেটা আমি বলে বোঝাতে পারবো না, আমার বলার ভাষা নেই। মানে তারা আমার ভেতরে রবীন্দ্রনাথের গান যেন মানে স্থাপন করে দিয়েছেন, এরকম একটা ব্যাপার। পরবর্তীকালে অবশ্য আমি এই শ্রদ্ধেয় আমাদের কিংবদন্তি শিল্পী সুবিনয় রায়, ওনার সুপুত্র সুরঞ্জন রায় কলকাতার, ওনার কাছে আমি কিছুদিন রবীন্দ্রসঙ্গীত। আচ্ছা, আমরা এখানে একটু যাব। শিলচর থেকে কলকাতা যাওয়া, সেটা কি বিয়ের পর? না, সেটা আমি গিয়ে শিখিনি, কিন্তু এটা অনেক পরে শিখেছি, যখন সেই অনলাইনের ব্যাপারটা এসেছে। আমি অনলাইন ক্লাস করেছি, হ্যাঁ, কারণ আমাদের পক্ষে খুব একটা সহজ নয় সেজন্য কলকাতায় গিয়ে ওখানে শিখবো। প্লাস আমি, আমার সংসার আছে, ছেলে মেয়ে আছে, তো সব ফেলে এরকম ছেড়ে ছুড়ে তো যাওয়া যায় না। তো ওই অনলাইনের, আমি বলবো প্রযুক্তি মানে সাংঘাতিক সাহায্য করেছে, করছেও আমাদের এই জীবনে। তো ফলে সেরকমই শিখেছি, ওনার কাছে শিখেছি, উপকৃত হয়েছি, সমৃদ্ধ হয়েছি। আর মানে এটাও বলতে চাই যে শেখার তো শেষ নেই, না, এখনো যদি সময় পাই, সুযোগ পাই, নিশ্চয়ই শিখবো। এই অঞ্চলে আমাদের খুব প্রিয় ভাষা সিলেটি, যে ভাষায় আমরা কথা বলি,
যার একটা আঞ্চলিকতার প্রভাব আমাদের মধ্যে থেকেই যায়, কিছু করার নেই, সব অঞ্চলেই থাকে, যে যেখানে থাকেন। নতুন প্রজন্ম বা অনেকে পুরনো প্রজন্ম অনেকে আছেন যারা রবীন্দ্রসঙ্গীত গাইছেন, কিন্তু উচ্চারণের উপরে কাজ করাটা আমাদের এই অঞ্চলে একটু অসুবিধা হয়। সে ব্যাপারে তুমি কি বলতে চাও? কি করা উচিত? আমি যেটা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি বলছি যে আমাদের এই প্রভাবটা আমাদের কথায়, আমাদের গানে পড়তেই পারে, এটা কোনো দোষের নয়, এটা আমি সবসময় বলি, পড়তেই পারে, কিন্তু সেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। প্রথম আমাদের কানটা তৈরি করতে হবে, কারণ আমাদের ভালো বললে, হ্যাঁ, কারণ আমাদের যদি বুঝতে পারি যে কোনটা ভুল কোনটা শুদ্ধ, তখনই আমরা নিজের উপর আমরা অ্যাপ্লাই করতে পারবো। সেটার জন্য শুনতে হবে। হ্যাঁ, ভালো ভালো গান, ভালো ভালো শিল্পীরা রয়েছেন আমাদের এদিক তো। আচ্ছা, ঠিক আছে, আমি বলছি না, আমাদের কিংবদন্তি শিল্পীরা রয়েছেন, পুরোনো দিনের শিল্পীরা রয়েছেন, শুধু রবীন্দ্রসঙ্গীত নয়, আধুনিক গান। হ্যাঁ, মানে ভালো শুনতে হবে, শুনে সেই কানটা তৈরি করতে হবে, তখন গিয়ে সেটা আমার মনে হয় সেটা ভেতর থেকেই চলে আসে। হ্যাঁ, এটা আমার মনে হয় ভালো ভালো বলতে গেলে ভালো শুনতে হয়, ভালো করতে গেলে ভালো দেখতে হয়, সেটা একদম একদম সত্যি। আধুনিক গান তোমার কেমন লাগে? আধুনিক গান আমি আগের কথা বলছি, আমি যখন মানে ছোটবেলা বলতে পারো, যখন নজরুলগীতি শিখতাম, ছোটবেলায় বলছি কারণ বিয়ের আগে, তো তখন আধুনিক গান মানে তখন হঠাৎ করে আকর্ষণটা জন্মায়নি। আকর্ষণটা জন্মেছে, সেটারও একটা কারণ আছে। তখন 1998 সাল, আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি। হ্যাঁ, তখন শিলচর দূরদর্শন একটা আধুনিক গানের প্রতিযোগিতা, এই শুধু গানের দিন, সেটা আয়োজন করে আর কি। তো তখন শাশ্বতী দি, আমি থাকতাম ওখানে, উনি আমাকে খুব বলেছেন যে না, তোকে এটা করতেই হবে, এই একটা আধুনিক গানের কম্পিটিশন হচ্ছে, তোকে এটাতে পার্টিসিপেট করতে হবে। আমি সব ফর্ম এনে দিচ্ছি, ব্যবস্থা করে দিচ্ছি। তারপর আমি বলি, আমি কি পারবো, আমি ওখানে পড়াশোনা করছি, এখানে না খুব পারবি। তো তখন সেই প্রতিযোগিতায় গাওয়ার জন্য আমাকে কিছু আধুনিক গান শিখতে হয়েছে, তুলতে হয়েছে, শুনতে হয়েছে। খুব আনন্দময় একটা অধ্যায় ছিল সেই প্রতিযোগিতা। আমি মেয়েদের মধ্যে প্রথম হয়েছিলাম, সেটা অন্য ব্যাপার, সেখানে যাচ্ছি না, কিন্তু সেই ভালো লাগার জন্ম কিন্তু সেখানেই। আধুনিক গানের প্রতি ভালো লাগার মানে যেটা আমার জন্মেছে, সেটা তখন থেকেই। তো সেখানে একটা উৎসাহ পেয়েছি, একটা অনুষ্ঠান করেছি, উৎসাহ পেয়েছি, ভালো ভালো গান শুনেছি, তখন একটা আকর্ষণ তৈরি হয়েছিল, কি বলবো, মানে রোজ শুনতে থাকতাম আধুনিক গান। পড়তে বসেছি, মা বাবা বকা দিতেন, এই তুই পড়তে বসেছিস না, গান শুনতে বসেছিস, এরকম একটা ব্যাপার। ভালো কাজ করতে গেলে ভালো কাজ দেখতে হবে, শুনতে হবে, কান তৈরি করতে হবে। আমরা শিল্পীর কাছ থেকে এই জিনিসটা শুনলাম। তার মধ্যে আমরা শুনে নেব আরও একটি আধুনিক গানের দুটো কলি। না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য, একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য, একটা গান লিখো আমার জন্য। বাহ বাহ, দারুণ, কি মিষ্টি গলা। যে আজকের যে নতুন জেনারেশন রবীন্দ্রনাথকে জানতে চায় না, বাংলা বলে না, বাংলা ভালোবাসে না, এই কথাগুলো আমরা প্রায় শুনি, কিন্তু যখনই আমরা কোনো অনুষ্ঠানে যাই, যদি নতুন প্রজন্ম নাই শিখতো, তাহলে আমরা নতুন নতুন শিল্পী পাচ্ছি কি করে? একদমই তাই। আর যেহেতু তুমি শেখাও, সেজন্য তোমার কাছ থেকে আরো ভালো জানা যাবে যে তোমরাও শিখতে একটা সময় যখন ছোট ছিলে, আজকে তুমি আবার ছোট ছোট বাচ্চাদের শেখাচ্ছ। নিশ্চয়ই। কি পরিবর্তন দুটো জেনারেশনে? প্রথমত যেটা মানে প্রযুক্তিগত যেটা পরিবর্তন, সেটা আমি বলবো, কারণ আমাদের সময় তো কোনো মোবাইল ছিল না, কোনো ইউটিউব ছিল না। তো আমাদের সময় শেখাটা খুব মানে একটা পরিশ্রমের কাজ ছিল, কিন্তু আমরা গান তুলতে বলতাম, গান তুলতে যেতাম আমাদের শিক্ষিকার কাছে। তো সেখান থেকে ফিরে এসে রাস্তাটা পুরো রাস্তাটা গুনগুন করে আসতাম, কি জানি ভুলে যাই। বাড়িতে এসে হারমোনিয়াম বাজিয়ে সেটা গলায় বসিয়ে, মাথায় বসে, তারপরে নিষ্কৃতি। তো এখন কি হচ্ছে, মানে সবকিছুই সহজলভ্য। এখন তুমি যে কোনো গান তুমি টিচারের কাছে যাচ্ছ শিখতে, সেটা তুমি বাড়িতে এসে তোমার সেই সঙ্গে সঙ্গে, মানে সেই নিষ্ঠাটা কমে গেছে, আমি বলবো অধ্যাবসায়টা কমে গেছে, সেটা ওদের দোষ নয়। আর এই যে গেল রব, এখনের প্রজন্ম গাইছে না, ভালোবাসছে না, এটা কিন্তু আমার মনে হয় না পুরো সত্য। কারণ অনেক আমার ছাত্রছাত্রীরা রয়েছে যাদের
এই প্রজন্মে এসে রবীন্দ্রনাথের গানের প্রতি তাদের আগ্রহ আছে, তারা শিখছে, সেই প্রযুক্তির ব্যবহার তারা করছে, সেটা অন্য জিনিস। এখন প্রযুক্তির ব্যবহার যদি আমার হাতে থাকে, আমার যদি আমি যদি সহজভাবে কোনো কাজ করতে পারি, আগে গানটা শুনে মনে রাখতে হতো, এখন মোবাইলে রেকর্ড করে নিয়ে চলে যায়। তো আমি বলছি যে পরিশ্রমটা কমে গেছে সেটাই হয়তো, কিন্তু সেটা তো দোষের কিছু নয়, পরিশ্রম কমুক না, এটা কোনো অসুবিধে নেই। তবে হ্যাঁ, আমি বলবো যে পুরো যে আগের মতো সব রয়েছে এরকম কিছু নয়, কিছু সংখ্যক আছে, কিছু ছাত্রছাত্রীরা রয়েছে এখনো তারা নিষ্ঠাবান, এখনো তারা রবীন্দ্রনাথের গানকে ভালোবেসে গাইছে। রবীন্দ্রনাথ কেন, নজরুল গীতি বলো, আধুনিক বলো, ফোক বলো, চাই গান তো গানই, হ্যাঁ, সবকিছু ভালোবেসে গাইছে না। কিন্তু একটা প্রবণতা আমাকে এখন একটু ভাবাচ্ছে, সেটা হচ্ছে যে আগে তো এরকম সোশ্যাল মিডিয়া ছিল না, এখন মানে শেখার আগেই অনেকের এটা প্রবণতা আছে কিন্তু, যে আমি একটু পারফর্ম করে নিই, একটু সোশ্যাল মিডিয়ার লোককে শুনিয়ে দিই। হ্যাঁ, তুমি বলতে পারো যে না শিখে শোনাচ্ছে, কিন্তু তার শোনাবার আগ্রহ থাকতেই পারে। হ্যাঁ, এটা একটা খুব, এই প্রশ্নটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল, যে আমরা এখন না প্রায় দেখি যে যেমন ধরো কেউ গান শিখছে বা নাচ শিখছে বা কবিতা শিখছে বা যে কোনো কিছু শিখছে কিংবা শিখছে না, তার আগেই কি হচ্ছে, একটা সোশ্যাল মিডিয়াতে যেহেতু তার রিচটা অনেক বেশি, অনেক ফলোয়ার্স বা অনেক কিছু, সে কি করছে সেটা পোস্ট করে দিচ্ছে, এবং তাতে করে দেখা যাচ্ছে কয়েক কে ভিউ, লাইক, অমুক তমুক হয়ে যাচ্ছে, সে একটা বড় নাম তৈরি হয়ে গেল, তারপর তাকে আরেকটা মঞ্চে ডেকে আনা হলো, সে পারফর্ম করে নিল। তাতে করে কি তোমার মনে হয় না যে আমাদের যে অধ্যাবসায় বা পরিশ্রম করে বা প্র্যাকটিস করে রেওয়াজ করে যে জিনিসটা হতো, সেটা কোথাও না কোথাও খামতি রয়ে যাচ্ছে? আমার তো মনে হয় রয়ে যাচ্ছে, কারণ সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাবে, কিন্তু সেটা মানে যেভাবে যেরকম খুশি সেরকম নয়, একটা প্রপার ওয়েতে যেতে হবে, আমাকে শিখতে হবে, ভালো করে আমাকে জানতে হবে, তারপরে আমি পারফর্ম করব। সেটা কি একটু কমে যাচ্ছে না এখন? সেটা কমে যাচ্ছে, কারণ আরেকটা ব্যাপার রয়েছে, সোশ্যাল মিডিয়াতে ভালো মন্দ বিচারের যারা মানে সত্যি করে বোদ্ধা শ্রোতা আমরা যারা বলি আর কি, যাদেরকে বলি, সে কজন আছে বলো? সবাই তো বোদ্ধা শ্রোতা নয়। আমি এখানে একটা কথা বলবো, অনেক বোদ্ধা লোকও কি করে, স্ক্রল করছে ওটাতে একটা লাইক মেরে দারুণ একটা লিখে দিল, বা এখন তো তৈরি থাকে ওয়াও অ্যামেজিং এর মধ্যে লিখে দিল, তাতে করে আমি একটা বেসুরো রবীন্দ্রসঙ্গীত গিয়ে পোস্ট করলাম, তুমি আমাকে লাইক করে একটা কমেন্ট করে দিলে, আই উইল বি দ্য হ্যাপিয়েস্ট পারসন যে সুদীপ্তা আমাকে বলেছে ভীষণ ভালো। আমি কিন্তু বলি না, জানো, আমার যদি ভালো লাগে তবেই বলি। এটাও আমরা সুদীপ্তার মাধ্যমে দর্শকদের পৌঁছে দিতে চাই, ভালো যদি না লাগে ভালো বলবেন না, এটা বলেন, এটা ভালো, তাতে করে মিসগাইডেড হচ্ছে, শিল্পটা মার খাচ্ছে না। আমি ভেবে নিচ্ছি আমি ভীষণ ভালো গাইছি, কেন আমাকে সুদীপ্তা বলেছে ভীষণ ভালো গাও তুমি, এরকম হয়, এরকম। আর সবচেয়ে মানে অসুবিধে হয় কেউ যখন পার্সোনালি পাঠায়, যেটা কেমন হয়েছে, আচ্ছা তুমি কিভাবে মুখের উপর বলবে যেটা ভালো হয়নি, মানে সত্যি সমস্যার ব্যাপার এটা কিন্তু সত্যি সমস্যার ব্যাপার। সামাজিক প্রাণী, আমাদের সমাজে সত্যি একজন কেউ যদি সেরকম ভালো একটি গান নয়, ভালো একটি কবিতা নয়, পার্সোনালি পাঠায় এবং জিজ্ঞেস করে কেমন হলো, কি বলা যায় বলুন তো? সত্যি এটা খুব, এটা একটা দারুণ পয়েন্ট বলেছো, এটা কিন্তু সত্যি খুব কষ্টকর, ভীষণ। আমরা এই অনুষ্ঠানে সুদীপ্তাকে পেয়ে একটু পরপরই আমার মনে হচ্ছে একটু গান শুনি, আরও একটি রবীন্দ্রসঙ্গীত যদি দুটো গলি শুনতে পাই। আচ্ছা, নিশ্চয়ই শোনাবো। এই লোভের জায়গাটা আমরা ছাড়তে পারছি না আজকে, মনে হচ্ছে কথার থেকে গান বেশি শুনি, আমাদের খুব স্বল্প সময়। আমি সুদীপ্তাকে বলবো আরও একটি রবীন্দ্রসঙ্গীত। নিশ্চয়ই গাইছি। বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বাজে অসীম নভ মাঝে অনাদিরব, বাজে অসীম নভ মাঝে অনাদিরব, জাগে অগণ্য রবি চন্দ্র তারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। বাহ, মনে হচ্ছিল শুনতেই থাকি, সত্যি এত ভালো গাইলে। এটা রবীন্দ্রনাথের গানের জাদু, সত্যি।
মানে এরকমই মনে হয় যে রবীন্দ্রনাথের গান যখন চলে মনে হয় শুনতেই থাকি, আর কোথাও কোনো কিছু পৃথিবীতে নেই, শুধু গান আছে। আমাদের যাবতীয় জীবনের সুখ দুঃখ আনন্দ হাসি সবকিছুর জন্য তিনি যেন আমাদের লিখে গেছেন, আমাদের জন্য লিখে গেছেন। গাইতে গেলে এরকমই মনে হয়। সত্যি সত্যি মানে সত্যি। আমি মনে হয় যে রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন লোকে এই আসনে বসে পুজো করে না, কেন আমরা রামকৃষ্ণ ঠাকুরকে পুজো করি, কেন রবীন্দ্রনাথকে নয়? সত্যি সত্যি করাই যায়। অনুষ্ঠান তুমি আগেও করতে মঞ্চে, আজকে থেকে 20 বছর আগেও করেছো, আজকেও করেছো। তুমি কি কোনো ফারাক দেখতে পাও যে তখন আমার অনুষ্ঠানের যারা অর্গানাইজার ছিলেন বা যারা ডাকতেন বা যারা দর্শক, কোনো পরিবর্তন? সেরকম পরিবর্তন সকলে বলে যে এখন দর্শক হয় না, দর্শকদের ওরকম ইন্টারেস্ট নেই, এখন লোকে খুব চটচট 2 মিনিটের রিল দেখতে চায়, এসব আমরা প্রায়ই শুনি। আসলে তুমি কি বোঝো? আমি জীবন দিয়ে যেটা আমি বুঝেছি, আমি আগে আমি বিভিন্ন ধরনের গান করতাম মঞ্চে, মানে ধরো আধুনিক গান ওগুলো বেশি করতাম। হ্যাঁ, এখন আমি মানে এক্সক্লুসিভলি রবীন্দ্রসঙ্গীত করছি। হ্যাঁ, খুব বেশি রবীন্দ্রসঙ্গীত করি তো। আর সাধারণত যে অনুষ্ঠানগুলোতে রবীন্দ্রসঙ্গীত থাকে বা রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, সেখানে না ওই ধরনের মানে শ্রোতাও মানে সেই ধরনের রবীন্দ্রসঙ্গীতের বোদ্ধা শ্রোতা আমরা পাই আর কি। ঠিক আছে, তো ফলে রবীন্দ্রনাথের গান যারা বোঝেন, যারা জানেন রবীন্দ্রসঙ্গীত আমরা শুনতে যাচ্ছি, হ্যাঁ, তাদের জন্য রবীন্দ্রসঙ্গীত মানে যারা শিল্পীরা সবসময়ই রেডি থাকে ভালো গান শোনানোর জন্য, সেই জায়গাটা রয়ে যায় সবসময়। এরকম ফিল করিনি যে অডিয়েন্স খুব মানে সেই যে গেল একটা রব যে রবীন্দ্রসঙ্গীত কেউ শুনতে চায় না, এরকম আমি ফিল করিনি। যখন রবীন্দ্র জয়ন্তীতে আমি বঙ্গভবনে গাই, অডিয়েন্স তো ভর্তি থাকে। এখন 1-2টো অনুষ্ঠান সেরকম হতেই পারে, সেটা কোনো মানে ধরুন ধরার মধ্যে সেরকম কোনো মানে গেল রব তোলার মধ্যে সেরকম কিছু নয়। হ্যাঁ, অনুষ্ঠান রবীন্দ্রনাথের গান শুনছে লোকে, আর রবীন্দ্রনাথ আধুনিক। তবে হ্যাঁ, এখানে আমাদের ফোক গানটা বেশি চলে। হ্যাঁ, সেটা হয়তো এখন আমাদের ফোক গানটাও তো আমাদেরই অরিজিনাল প্রাণের গান, একদমই তাই। মানে সেটা তুমি মানে আমি ওই তাদের কথা বলছি যারা প্রায় আমরা শুনি বলতে থাকেন যে আজকালকার জেনারেশন তো একদম গেল, বাংলা জানে না, বাংলা গান শুনতে চায় না, দর্শক হয় না। ওই তাদেরকে বলতে চাইছি যে এত গেল রক কি সত্যি তোলা খুব প্রয়োজন নতুন প্রজন্মের জন্য? আমার তো মনে হয় না। মানে সেটাই তোমার কাছ থেকে জানতে চাই। দেওয়া উচিত, এটা তো তাদের উৎসাহ দেওয়া হচ্ছে না, একদমই হচ্ছে। কিন্তু আমরা দেখতে পাই কিন্তু নতুন প্রজন্ম যদি না থাকতো, সত্যি কথা বলতে কি আমাদের এই যে রবীন্দ্রসঙ্গীত বলো, চাহে ফোক বলো, কবিতা বলো, নাচ বলো, মানে পুরোটাই তো শেষ হয়ে যেত। কিন্তু সেটা তো চলছে, থামছে না, চলছে। তো এই যে কোনো একটা কম্পিটিশন ধরো যাচ্ছি, কত পার্টিসিপেন্ট, সত্যি এরা পার্টিসিপেট করছে, গাইছে, ভুল হোক শুদ্ধ হোক, গাইছে তো। আচ্ছা, আমি তোমার কাছে একটা ব্যক্তিগত অনুরোধ করতে চাই। কথা বলতে আমরা প্রথমেই দর্শকদের বলেছি, সাথে সুদীপ্তা তো কথার চেয়ে গান একটু বেশি চাইবো আমরা। একটা প্রেম পর্যায়ের গান যদি হয় রবীন্দ্রনাথের। আমার মানে তুমি হঠাৎ বলছো তাই আমার হঠাৎ যেটা মনে পড়েছে সেটাই গাইছি। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, মুখ পানে চেয়ে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। উফ, কি দারুণ গাইলে সত্যি। ধন্যবাদ। রবীন্দ্রনাথের গান শুনলে সত্যি বারবার কিছুক্ষণ পরপরই মনে হচ্ছে আরো একটু শুনি। আমি তোমার কি করিমগঞ্জ যাওয়া হয় এখন? হয়, তবে এখন একটু মানে কম। করিমগঞ্জ বলছি, যেটা শ্রীভূমি, অধুনা শ্রীভূমি। হ্যাঁ, একটু কম হয় কারণ ছেলে মেয়েদের পড়াশোনা, তাদের
টিউশন ওগুলো নিয়ে একটু মানে ব্যস্ত থাকার দরুন ফলে আমি গেলে তাদের অসুবিধে হয়, সেজন্য একটু কম যাওয়া হয়। কিন্তু একটা শহর থেকে শেখা শুরু, আরো একটি শহরে আসা এবং তারপর অনলাইনে শেখা, এই পুরো যে জার্নিটা, এই পুরো জার্নিটা যদি আজকে নতুন করে কেউ গান শিখতে আসে, সে তোমার কাছে হোক বা আমাদের আরো অন্যান্য অনেক শিল্পীরা আছেন তাদের কাছে গান শিখতে চায় কেউ, যারা একদম ছোটবেলা থেকে শিক্ষা শুরু করেছে তাদের কথা আমি বলছি না, যারা ধরো একটু বড় হবার পর গান শিখতে চান, তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? কোন জায়গা থেকে গানটা শুরু করা উচিত মনে হয়? অবশ্যই শাস্ত্রীয় সঙ্গীত আগে শেখা উচিত। আচ্ছা, সেটা তো গানের বেস, হ্যাঁ, সেটা জানা উচিত আগেই। তবে পাশাপাশি লাইট মিউজিকও শেখা যায়, কারণ এখন ছেলেমেয়েদের পড়াশোনার অনেক চাপ বেড়েছে, যে খুব বেশি গানে সময় দিতে পারছে সেটাও হচ্ছে না। আমি ছোট একদম যাদের বেসিক মানে শুরু করছে তাদের উদ্দেশ্যেই বলছি, শাস্ত্রীয় সঙ্গীত থেকে শুরু করতে পারে। পাশাপাশি যে কোনো একটা, আমি দুটো একসাথে আমি না করব, কারণ দুটোর চলন আলাদা। রবীন্দ্রনাথের গান, নজরুলগীতি চলন আলাদা আলাদা। ছোটবেলা করতে পারে, কিন্তু একটু বড় হওয়ার পর তাদের বেছে নিতে হবে। যে ছোট করে যদি এটা বলো, রবীন্দ্রসঙ্গীত এবং নজরুলগীতি মানে একসাথে গাইতে, মানে রবীন্দ্রনাথের গান হচ্ছে বাণী প্রধান, নজরুলগীতি হচ্ছে সুর প্রধান। রবীন্দ্রনাথের গানে আড়ি দেওয়া যায় না, কিন্তু নজরুলগীতিতে আড়ি দিলে ভালো লাগে শুনতে। আমি একটা সামান্য ব্যাপার বলছি, তো রবীন্দ্রনাথের গান যেভাবে নোটেশন দেওয়া আছে সেভাবে গাইতে হবে। নজরুলগীতি নোটেশন অনেকেই ফলো করছে না, যত বেশি ভেরিয়েশন করতে পারছে সুরের, তাতে সৌন্দর্য বাড়ছে। তো মানুষের হ্যাবিট যেটা, মানে প্রথমত আমি রবীন্দ্রনাথের গান গাইতে যাচ্ছি আড়ি না দিয়ে, তাহলে কিন্তু সেটা মানে নজরুলগীতি গাইতে গেলে অসুবিধা হবে, আমাকে আড়ি দিতে হবে। বা কেউ যদি নজরুলগীতি গায় আড়ি দিয়ে, রবীন্দ্রনাথের গানে যখন ফিরবে তখন সে আড়ি দিতে পারবে না, তার একটা সমস্যা থেকে যাবে। রবীন্দ্রনাথের পুরো নোটেশন ফলো করে গাইতে হবে, হ্যাঁ, তো সেটা নজরুলগীতি হচ্ছে না, তো সেই হ্যাবিটটা থেকে যাবে, সে নোটেশন ফলো করতে চাইবে না। হ্যাঁ, ওই বেসিক জিনিসটাই। আর আমি কিছু বলছি না, গান সবকিছু গানই সবাই গাইতে পারে। সে যদি কনসাসলি দুটো গাইতে পারে, ইকুয়ালি চালিয়ে যেতে পারে, তাহলে তো খুবই ভালো। মানুষের পক্ষে কিছুই অসম্ভব নয়, সবকিছুই করতে পারে। এখন রবীন্দ্রসঙ্গীত গাও পুরোপুরি, তোমার পছন্দ মতো যে কোনো একটি গান। আমার তো সব রবীন্দ্রসঙ্গীতই পছন্দের, বলতে পারো সব গানই পছন্দের। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আরো কভু হব না কো পথহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, যেথা আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো, যেথা আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো, আকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আরো কভু হব না কো পথহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। উফ, দারুণ দারুণ দারুণ। পুরো গান গাইলাম না, আমি অর্ধেকটাই করলাম। শেষের দিকে আমরা চলে এসেছি। আমরা দর্শকদের কাছ থেকেও মানে এই মুহূর্তে বিদায় নিতে হচ্ছে আমাদের, কেননা আমাদের কাছে সময় খুব কম। আমরা অনুষ্ঠান শেষ করব সুদীপ্তারই দুটো লাইন গুনগুন করতে করতে অনুষ্ঠান শেষ করব। দেখা হবে পরের অনুষ্ঠানে আরও একজন শিল্পীর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। সুদীপ্তা। আমার মাথা নত করে দাও হে তোমার
চরণ ধুলার তরে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে।